হ্যালো এভরিওয়ান। তো অলমোস্ট আমরা গুপ্তা ডাইনাস্টির ম্যাক্সিমাম পোর্শনটাকে শেষ করে ফেলেছি। এবার আজকের এই ভিডিওতে আমরা যেটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গুপ্তা ডাইনাস্টির অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, অর্থাৎ গুপ্তা যারা রুলার ছিল তারা তাদের পুরো ডাইনাস্টিটাকে কীভাবে অ্যাডমিনিস্ট্রেট করতো। দেখো, গুপ্তা ডাইনাস্টি যারা রুলার ছিল তারা কিন্তু সেটা কিন্তু সেন্ট্রালাইজড ছিল না, মানে গুপ্তা ডাইনাস্টির যে রুলিংটা সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড ছিল। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন আসবে এখন, সেন্ট্রালাইজড মানে কি আর ডিসেন্ট্রালাইজড মানে কি? সেন্ট্রালাইজড কথার অর্থ হচ্ছে যে একজনের হাতে পুরো পাওয়ার থাকবে, ঠিক আছে, একজনের হাতে পুরো পাওয়ার থাকবে। যেমন মৌর্য সাম্রাজ্যের সময় পুরো রাজার হাতেই সেন্ট্রালাইজড তোমার অ্যাডমিনিস্ট্রেশন ছিল। সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন ছিল মানে হচ্ছে যে পুরো রাজার হাতে পুরো সমস্ত অধিকার থাকবে, সমস্ত রুল থাকবে, রাজা যেটা বলবে সেইটা হবে। কিন্তু গুপ্তা ডাইনাস্টির সময় এই যে টেন্ডেন্সিটা এটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে কি দেখা যাচ্ছিল, যে রুলার ছিল অর্থাৎ যে রাজা ছিল তার নিচে যারা মন্ত্রিমণ্ডল কাজ করত, সেই মন্ত্রিমণ্ডলদের অনেক পাওয়ার ছিল, ডিসিশন নেওয়ার এবিলিটি ছিল বা ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল বলতে পারো। এই কারণে বলা হচ্ছে যে গুপ্তা ডাইনাস্টির যারা রুলার ছিল তাদের যে রুলিং যে প্রসেসটা সেটা ছিল ডিসেন্ট্রালাইজড। তো সেন্ট্রালাইজড কন্ট্রোল ওয়াজ নট ফুললি রিয়ালাইজড আন্ডার গুপ্তাস। যেটা আমি বলতে চাইছিলাম যে সেন্ট্রালাইজড কিন্তু এখানে কন্ট্রোল ছিল না। ইট হ্যাড বিন আন্ডার দি মৌরিয়ান্স। মৌর্যদের সময় অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম সেন্ট্রালাইজড পোর্শন ছিল বা সেন্ট্রালাইজড এটা ছিল, অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল। এরপরে দেখো, গুপ্তান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ হাইলি ডিসেন্ট্রালাইজড অ্যাজ প্যাট্রিমোনিয়াল বিউরোক্রেসি অ্যান্ড রিচড ইটস লজিক্যাল কনক্লুশন। তো বেসিক্যালি এখানে কি বলতে চাওয়া হয়েছে যে আমরা এক্ষুনি দেখলাম যে গুপ্তা ডাইনাস্টির অ্যাডমিনিস্ট্রেশন ছিল ডিসেন্ট্রালাইজড এবং সেই সঙ্গে সঙ্গে এদের কাছে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল সেটা ছিল এদের যে অ্যাডমিনিস্ট্রেশন এটা ছিল প্যাট্রিমোনিয়াল বিউরোক্রেসি। প্যাট্রিমোনিয়াল বিউরোক্রেসি মানে কি, ওর যে মন্ত্রী পরিষদে মনে করো রাজা থাকলো, রাজার নিচে কারা থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে এবং মন্ত্রী পরিষদে অনেক তোমার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। তো সেই যে অ্যাডমিনিস্ট্রেটরে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটরে যে লোককে নিয়োগ করা হবে তাদেরকে কিভাবে নিয়োগ করা হবে, তাদেরকে নিয়োগ করা হবে তাদের প্যাট্রিমোনিয়াল বিউরোক্রেসিতে মাধ্যমে, মানে বাবার পরে তার ছেলে আসবে, ছেলের পর তার ছেলে আসবে। মানে তোমার এটা হচ্ছে কোনো এক্সাম দিয়ে বর্তমান দিনে যখন কোনো একটা বিউরোক্র্যাটিক যারা আইপিএস কিংবা আইএএস হচ্ছে তাদের ক্ষেত্রে কেমন হয়, তুমি ইউপিএসসি আইপিএস কিংবা আইএএসের পরীক্ষায় পাস করলে তবে গিয়ে তুমি সেখানে হতে পারবে আইপিএস কিংবা আইএএস, মানে বিউরোক্র্যাট হতে পারবে। কিন্তু এখানে সেই মন্ত্রী পরিষদের মধ্যে ঢুকতে গেলে, ঠিক আছে, রাজাকে পরামর্শ দেওয়ার মতো সেখানে ঢুকতে গেলে তোমাকে তোমার বাবাকে আগে থাকতে হবে ওই মন্ত্রী পরিষদের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ জন্মগত সূত্রে এখানে পদগুলো পাওয়া যেত, জন্মগত সূত্রে, ঠিক আছে, মানে একজন ব্যক্তি তার ছেলে তার ছেলে তার ছেলে এরকম করে চলতে থাকবে। এরপরে কি দিয়েছে দেখো, হেরিডিটারি যেটাকে বলা হচ্ছে। ইন হেরিডিটারি গ্র্যান্টস ইট রিফ্লেক্টেড কোয়াসি ফিডিউল ক্যারেক্টার ইন দ্য ইকোনমি, ঠিক আছে, মানে সামন্ততান্ত্রিক যে প্রথাটা ছিল এটা কেমন ছিল, ফিউডিলাস্টিক মানে যে সামন্ততান্ত্রিক প্রথা, এটা যে কোয়াসি ছিল, ঠিক আছে, কোয়াসি ফিউডিলাস্টিক মানে ফুল ছিল না আর কি। ইট comprised a network of self-governing tribes and tributary kingdom and their chiefs often served as representative of the imperial powers। তো এখানে কি বলতে চাওয়া হয়েছে, তো গুপ্তা ডাইনাস্টির সময় আমি তোমাদের আগেও বলেছি যে এখানের যে পাওয়ারটা এটা ডিসেন্ট্রালাইজড হয়ে গিয়েছিল। ডিসেন্ট্রালাইজড হয়ে গেছিলো মানে কি, মনে করো এখানে রাজা, ঠিক আছে, এখানে রাজা বসে আছে, এখানে তার মন্ত্রী পরিষদ রয়েছে। এবার রাজার যে পুরো এলাকাটা, রাজার এলাকা মানে কি, রাজার যে এম্পায়ারটা, মনে করো এইখানে একটা কিংডম তো বলা যাবে না, এখানে একটা তোমার ট্রাইবস রয়েছে। এবার সেই ট্রাইবের যারা হেড, সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ঘোষিত করতে পারে, কিন্তু কার আন্ডারে থাকবে, সে আন্ডারে থাকবে গুপ্তার যে রাজা থাকবে, গুপ্তার যে হেড রাজা তার আন্ডারে থাকবে, কিন্তু নিজের ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে যে নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে, ঠিক আছে, অর্থাৎ পাওয়ার এর হাতে থাকবে। কিন্তু যখন কোনো সমস্যা পড়বে, যখন কোনো সমস্যা, মনে করো যে যুদ্ধের ক্ষেত্রে কোনো আর্মি লাগবে, তখন সে আর্মি একে দিয়ে দেবে যে আমার কাছ থেকে এতজন আর্মি আমি তোমাকে দিতে পারবো, তাহলে দিতে পারবে। তো এখানে বলতে চাওয়া হয়েছে এই কথা যে এরা নিজেরা ডিসিশন নেওয়ার যে এবিলিটি নিজেদের কাছে ছিল, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো, দ্য গুপ্তা কিং টুক এক্সল্টেড টাইটেলস লাইক মহারাজা, তোমার মহাধিরাজা, তারপরে সম্রাট, তারপরে একাধিরাজা, তারপরে হচ্ছে তোমার কি
ঠিক আছে। তারপরে দেখো চক্রবর্তীম, তারপরে হচ্ছে বিফিটিং দেয়ার লার্জ এম্পায়ার। বেসিক্যালি তোমাকে এখানকার যে উপাধিগুলো রয়েছে না, এই উপাধিগুলোকে একটু মনে রাখতে হবে। সেই উপাধিগুলো কী কী ছিল? উপাধিগুলো ছিল যে মহাধিরাজা, তারপরে সম্রাট, একাধিরাজা, চক্রবর্তীম, এইগুলো ছিল গুপ্তা রুলারদের তোমার উপাধি, টাইটেল। দ্য প্র্যাকটিস অফ অ্যাপয়েন্টিং দ্য ক্রাউন প্রিন্স, দ্যাট ইজ কুমার। ক্রাউন প্রিন্স মানে কি, যে রাজা আছে তার যে ছেলে রাজা হবে তাকে বলা হচ্ছে কি ক্রাউন প্রিন্স, ঠিক আছে। তো বা কুমার বলা হচ্ছে তাকে না। কেম ইনটু ভয়েস মানে এখানে এটা কিন্তু মুছে ফেলা হয়, যে মানে যেখানে আমরা যখন মৌর্য সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পড়ছিলাম সেখানে 4টা মেন কম্পোনেন্ট ছিল, কুমার, সেনাপতি, একটা প্রিস্ট ছিল, আর একটা ছিল আদার্স। তো এই যে 4টা সেকশন ছিল এখানে কিন্তু তার মধ্যে থেকে কুমারের যে সেকশনটা, তো মন্ত্রী পরিষদ বা রাজার যে কোর্টে রাজা প্রথমে বসবে, তার পাশে কুমারের জায়গা থাকবে, মানে যেই পরবর্তী রাজা হওয়ার যোগ্য তাকে বসানো হবে, তারপরে প্রিস্ট থাকবে একজন, তারপরে সেনাপতি থাকবে, তারপরে আদার মন্ত্রিমণ্ডল। তো এই ধরনের যে 4টি মেন ইম্পর্টেন্ট পিলার ছিল ইন দ্য মৌরিয়ান পিরিয়ড, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে কুমার রাখার যে ক্ষমতাটা, এটাকে কি করা হয়, এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। কোন সময়? গুপ্তা ডাইনেস্টির সময়। দ্য গুপ্তা কিংস ওয়ার অ্যাসিস্টেড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার্স, যেটাকে আমি বলছিলাম যে অবভিয়াসলি প্রত্যেকটা কিংকে হেল্প করার জন্য কে থাকবে? মিনিস্টার অফ কাউন্সিলস বা কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে পারো। মন্ত্রী পরিষদ ছিল, যেটাকে আমরা বলছি কি মন্ত্রী পরিষদ। মিনিস্টার অফ কাউন্সিল অফ মিনিস্টার্স মানে কি, সেখানে অনেক ধরনের মিনিস্টার থাকবে, তাদেরকে আমরা বলবো কি মন্ত্রী পরিষদ বা মন্ত্রিমণ্ডলম। দেয়ার এক্সিস্টেন্স the existence of such council is implied in তোমার প্রয়াগা or Allahabad inscription which speaks of the delight of সভ্য অর্থাৎ মেম্বার্স। তারপরে হচ্ছে কি সিলেকশন অফ দি সমুদ্রগুপ্তাস ফর দি থ্রোন। তো বেসিক্যালি বলতে চাওয়া হয়েছে যে এই যে ধরনের যে ইনফরমেশানটা, যে ওখানে রাজাকে হেল্প করার জন্য এক ধরনের মন্ত্রী পরিষদ থাকবে বা মন্ত্রিমণ্ডলম থাকবে, এগুলোর ইনস্ক্রিপশানটা আমরা কোথা থেকে জানতে পারছি? আমরা ম্যাক্সিমাম ইনফরমেশানটা আমরা জানতে পারছি এলাহাবাদ ইনস্ক্রিপশান থেকে, যেটা বেসিক্যালি বলা হয়েছে সমুদ্রগুপ্ত সম্পর্কে অ্যাকচুয়ালি বলা হয়েছে। যেটাকে লিখেছিল কে? হরিসেন, একজন কোর্ট পোয়েট ছিল কার? সমুদ্রগুপ্তের। অ্যামাং দি হাই অফিসার্স উই মে টেক স্পেশাল নোটিস অফ তোমার কুমারেত্য। তো তোমাকে যেটা বলতে চাওয়া হয়েছে যে যদিও হাই অফিসারের মধ্যে কিছু কিছু স্পেশাল অফিসার ছিল, যেমন কুমারেত্য এবং কি সন্ধি বিগ্রহিকা, হু ওয়ার নট নোন টু দি ইনস্ক্রিপশান অর দি আর্লিয়ার পিরিয়ড। তো বেসিক্যালি কুমারেত্য কিংবা সন্ধি বিগ্রহিকা, এদের সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি? এদের থেকে আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইনফরমেশানটা পাচ্ছি কোথার থেকে? এলাহাবাদ বিরার ইনস্ক্রিপশান থেকে। এবং এদের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে যে এরা যে ছিল সন্ধি বিগ্রহিকা এবং কুমারেত্য, এরা ছিল অ্যাকচুয়ালি একটা ইম্পর্ট্যান্ট পজিশানে ছিল, মানে এদের যে পজিশানটা একটা ইম্পর্ট্যান্ট ছিল। কিন্তু প্রথম মানে সমুদ্রগুপ্তের পূর্ববর্তী যারা রুলার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পোস্টকে আমরা বা পোস্টের ইনফরমেশান আমরা পাইনি, ঠিক আছে। তারপরে কি লিখেছে দেখো, দ্য কুমারেত্যাস ফর্মড দ্য চিফ কাডার রিক্রুটিং হাই অফিসার্স আন্ডার দি গুপ্তাস অ্যান্ড ইট ওয়াজ অফ দেম মন্ত্রিস অ্যান্ড সেনাপতিস। তো বেসিক্যালি এই যে কুমারেত্য, এ কে ছিল? এক্ষুনি আমি বলিলাম যে কুমারেত্য যে ছিল সে একটা ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ছিল, অর্থাৎ ইম্পর্ট্যান্ট পোস্টই ছিল। এর কাজ কি ছিল? এর কাজ যেটা ছিল সেটা কি, যে মন্ত্রী যে ছিল না, মানে ওই কোর্টে, রাজার যে কোর্ট ছিল সেই কোর্টে যে সমস্ত মন্ত্রীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, যে সমস্ত মন্ত্রীদেরকে আমাদের অ্যাপয়েন্ট করতে হবে, ঠিক আছে, এবং সেনাপতি কাকে অ্যাপয়েন্ট করতে হবে, এই সমস্ত কিছু ডিসিশন নিত কে? এই সমস্ত কিছু কার আন্ডারে নিয়োগ করা হতো? এটা হচ্ছে কুমারেত্যার আন্ডারে। এবং সন্ধি বিগ্রহিকাটা কী ছিল? সন্ধি বিগ্রহিকা কে ছিল? এ ছিল মিনিস্টার অফ পিস অ্যান্ড ওয়ার, মানে বর্তমান দিনে যেটাকে আমরা বলছি যে বিদেশ মন্ত্রী না, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার যাকে বলা হয়, ফরেন মিনিস্টার। তো তাকে অ্যাকচুয়ালি তখনকার দিনে সন্ধি বিগ্রহিকা তাকেই বলা হতো। তো মিনিস্টার অফ পিস অ্যান্ড ওয়ার বেসিক্যালি। তারপরে কি লেখা রয়েছে দেখে নাও, দ্য অফিস অফ সন্ধি বিগ্রহিকা ফার্স্ট অ্যাপিয়ার্স আন্ডার সমুদ্রগুপ্তা অ্যাজ হুস অমিত্যা হরিসেন হেল্ড দিস টাইটেল। তো বেসিক্যালি তোমাকে বলতে চাওয়া হয়েছে যে সমুদ্রগুপ্তার আন্ডারে ফার্স্ট টাইম সন্ধি বিগ্রহিকা এই যে পোস্টটি আমরা দেখতে পাই বা ইনফরমেশান পাই, এবং সমুদ্রগুপ্তার আন্ডারেও তোমার কুমারেত্য যেই পোস্টটা ছিল, যেটা একটা ইম্পর্টেন্ট পোস্ট ছিল, আমরা এক্ষুনি পড়ে এলাম, সেটাকে কে হোল্ড করতো? সেটাকে হোল্ড করতো তার একজন কোর্ট পোয়েট, তার নাম কি ছিল? হরিসেন।
এবং এই হরিসেন সম্পর্কে আমরা আগেও পড়ে এসেছি, এক্ষুনি আমি বলেও এসেছি, সেটা হচ্ছে কি এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশানে যেই কম্পোজিশনটা যেই লিখেছিল, ঠিক আছে, কম্পোজিশনটা যে করেছিল সে কে ছিল, সে ছিল হরিসেন। এরপরে দেখো এছাড়াও আরও কিছু কিছু আদার ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ছিল গুপ্তা ডাইনাস্টির অ্যাডমিনিস্ট্রেশনে। তাদের মধ্যে কে কে ছিল, তোমার মহাপ্রতিহারী হচ্ছে কি দ্য চিফ ইউজার অফ দি রয়্যাল প্যালেস, মানে বেসিক্যালি তোমাকে রয়্যাল যে তাদের যে প্যালেসটা আছে, মানে রাজপ্রাসাদ যেখানে আছে সেখানকার যে তোমার চিফ উসার যে ছিল, ঠিক আছে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো মন্ত্রী প্রতিহারী, ঠিক আছে। এরপরে যেটা ছিল কি নেক্সট 2 নম্বরে যে ইম্পর্ট্যান্ট একটা পোস্ট ছিল সেটা কোনটা ছিল, জাস্ট এ সেকেন্ড, এই যে সে ছিল কি যে ডান্ডা পক্সিকা যে ছিল এ ছিল পুলিশ ডিপার্টমেন্টের হেড। ডান্ডা পক্সিকা যে ছিল সে ছিল পুলিশ ডিপার্টমেন্টের হেড। তারপর এটা দেখে নাও নেক্সট 3 নম্বরে যেটা ছিল সে কে ছিল, যে বিনয়া স্থিতিস্থাপক যে ছিল এ ছিল চিফ অফিসার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ঠিক আছে, মানে ধার্মিক সমস্ত বিষয়বস্তুর ক্ষেত্রে যেই হেড ছিল তাকে বলছি আমরা কি, যে বিনয়া স্থিতিস্থাপক। তারপরে কি, তারপরে হচ্ছে কি মহাপিলুপতি, এ ছিল কি চিফ অফ এলিফ্যান্ট ক্রপস, মানে তোমার হাতির দ্বারা গঠিত যেই আর্মিটা ছিল, ঠিক আছে, এলিফ্যান্ট কর্পস কথার অর্থ যে হাতিতে বসে যারা যুদ্ধ করবে, ঠিক আছে, তাদের মধ্যে যেই হেড ছিল তাকে বলা হতো মহাপিলুপতি তাকে বলা হতো। তারপর চিফ অফ ক্যাভেলরি মানে ঘোড়সওয়ার যাকে বলা হচ্ছে, মানে ঘোড়ায় অশ্বারোহী, ঘোড়ার উপরে বসে যারা যুদ্ধ করবে তাদেরকে কি বলো, তাদের মধ্যে হেড কে ছিল, সে ছিল মহাসভাপতি। অ্যাকচুয়ালি এখানে VSHA হবে, ঠিক আছে, MASHAVAPATI, ঠিক আছে, এ ছিল ক্যাভেলরি বা ঘোড়সওয়ার যার ছিল তাদের হেড ছিল। দ্য ইম্পর্ট্যান্ট তোমার প্রভিন্স যেগুলো ছিল গুপ্তা পিরিয়ডের সময় সেগুলোকে আমরা এখানে দেখে নেব, যে তোমার 4টা প্রভিন্স ছিল এখানে। তো এখানে আমরা ছকের মাধ্যমে দেখে নেব যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটটা বেসিক্যালি, তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটটা এটাই হচ্ছে বেসিক্যালি তোমার সেই প্রভিন্সের মধ্যেই পড়বে। কার মধ্যে পড়বে, প্রভিন্সের মধ্যেই পড়বে। তো ইম্পর্ট্যান্ট ভুক্তিস বা প্রভিন্স বলতে পারো গুপ্তা ডাইনাস্টির সময়, সেটা ছিল কি মগধা, তারপরে বর্ধমানা, তারপরে হচ্ছে কি যে তোমার পুন্দ্র বর্ধমান, তারপরে হচ্ছে তোমার তেরিভুক্তি, ইস্টার্ন মালওয়া, ওয়েস্টার্ন মালওয়া, একটা সৌরাষ্ট্র। তো এই কয়েকটা পোর্শন দেখো, ভুক্তি সম্পর্কে আমি একটু বলে দিই। ভুক্তি বা প্রভিন্স সম্পর্কে কি বলা রয়েছে দেখো, বর্তমান দিনের রাজ্যের যে স্ট্যাটাস না, মানে বর্তমান দিনের একটা দেশকে কি বলা হয়, ভারত যদি দেশ হয় তার কতগুলো স্টেট রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ একটা, উত্তরপ্রদেশ একটা, তারপরে বিহার, রাজস্থান, মহারাষ্ট্র, তো এইগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে রাজ্য। ঠিক একইভাবে পুরো গুপ্তা ডাইনাস্টির এই রাজ্যগুলোকে বলা হতো কি, প্রভিন্স। সেই প্রভিন্সগুলো ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রভিন্সের নাম এখানে বলা রয়েছে, দেখে নাও, মগধা, তারপরে বর্ধমান, তারপরে হচ্ছে পুন্দ্রা বর্ধমান, তারপরে হচ্ছে তোমার তীরভুক্তি বা নর্থার্ন বিহারকে যেটা বলা হচ্ছে, বা নর্থার্ন বিহারের পোর্শনটাকে, ইস্টার্ন মালওয়া, ওয়েস্টার্ন মালওয়া, তারপরে হচ্ছে সৌরাষ্ট্র। তো ওইগুলো হচ্ছে তাদের ভুক্তি ছিল, ইম্পর্ট্যান্ট কয়েকটা ভুক্তি। এবার এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কেমন ছিল দেখে নাও। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট মানে যেমন আজকের দিনে যদি বলা হয় একদম হেড অফ দি প্রভিন্স কাকে বলা হয়, মানে হেড অফ দি স্টেট, সে হচ্ছে, যদি আমি স্টেটের কথা বলি, আমি যদি দেশের কথা বলি তাহলে কোনটা হয়ে যাবে, সে হবে প্রধানমন্ত্রী। তারপর যদি হেড অফ দি স্টেটের কথা বলা হয় তাহলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এইভাবে যদি বিভিন্নভাবে বলা হয়, এইভাবে ভুক্তি তাদের যেটা ছিল, মানে বর্তমান দিনে যেটাকে স্টেট বলা হচ্ছে, তো ভুক্তি বা ভোগা এদের যে হেড ছিল এটাকে বলা হতো, তাকে বলা হতো উপারিকা, দ্য ভোগাপতি, ঠিক আছে। এবং ডিস্ট্রিক্ট, যেমন বর্তমান দিনে ডিস্ট্রিক্টের হেড কাকে হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ঠিক একইভাবে ডিস্ট্রিক্টের যেই হেড হবে, মানে বিশ্ব কাকে বলা হতো, ডিস্ট্রিক্টকে বলা হতো। তো ডিস্ট্রিক্টের যেই হেড হবে তাকে বলা হবে তোমার বিশ্বর যে হেড হবে তাকে বলা হবে কি, বিশ্বপতি বা আয়ুক্তা বা বিশ্বপতি। আর একটা হবে কি ভিতিকা বা নগর, যেটাকে বলছে সিটি, তাকে বলা হবে কি নগরপতি বা পুরাপালা, মানে সিটির যেই হেড হবে না তাকে বলা হবে নগরপতি বা পুরাপালা। তারপর হচ্ছে গ্রামের যে হেড তাকে বলা হবে কি গ্রামিকা। তো এই নামগুলো তোমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, যে তোমার গুপ্তা ডাইনাস্টির সময়
যেই প্রভিন্সের হেড ছিল তাকে কি বলা হতো, বা তার নামটা কি ছিল? 4টা অপশনের মধ্যে তোমাকে দিয়ে দিবে উপারিকা, তারপরে আয়ুক্তা, তারপরে হচ্ছে নগরপতি আর গ্রামিকা। তো অবভিয়াসলি তোমাদের উপারিকায় মারতে হবে, বা ভোগাপতি যদি অপশানে থাকে তাহলে ভোগাপতিতে মারতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা সোসাইটিকে নিয়ে ডিসকাস করব। আচ্ছা, সোসাইটির আগে একটু দেখে নাও, আরও একটা জিনিস রয়েছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সিটি ওয়াজ ইন দ্য হ্যান্ড অফ, মানে তো একই কথা বলা হয়েছে না। সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন কোনটা ছিল সিটির, এটা কার হাতে ছিল? নগরপতি বা পুরাপালা। এখানে সেই কথাটা লেখাই রয়েছে, পুরাপালা একই কথা। পৌরা বা পৌরপালা বলতে পারো। এখানে অ্যাকচুয়ালি পৌরপালা বা নগরপতি একই কথা। ঠিক আছে, পৌরপালা বলতে পারো, মানে সিটির যে হেড থাকবে তাকে কি বলা হবে? তোমার পৌরপালা। পালা মানে হচ্ছে কি হেড। ঠিক আছে, whereas the under the Mauryans the city committee was appointed by the Mauryan government. Under Guptas it was compressed the local representatives. তো বেসিক্যালি এটা এই লাইনের মধ্য দিয়ে যেটা বোঝানো হয়েছে, তো গুপ্তাদের আন্ডারে, মৌর্যদের আন্ডারে এই সিটির যেই অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিল তাকে নিয়োগ করতো কে? তাকে নিয়োগ করা হতো, বা তাকে নিয়োগ করতো, বা নিয়োগ করার ক্ষমতা ছিল একদম রাজার হাতে। ঠিক আছে, কিন্তু এর সময়ে, কিন্তু গুপ্তা ডাইনেস্টির সময় এই পোস্টটাকে নিয়োগ করার ক্ষমতা কার ছিল? লোকাল রিপ্রেজেন্টেটিভের হাতে ছিল। কার ছিল? তাদের নিজস্ব লোকেদের উপর ছিল। মানে লোকাল যে রিপ্রেজেন্টেটিভ, মনে করো কাঁথিতে কাউকে নিয়োগ করা হবে, তাহলে কাঁথির যে লোকেরা থাকবে তারা বসে ঠিক করবে কাকে তারা নিয়োগ করবে। তারপরে দিয়েছে কি, যে ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বিগ্যান ডিউরিং গুপ্তা পিরিয়ড। মানে গুপ্তা পিরিয়ডের আগে পর্যন্ত পুরো যে সিস্টেমটা ছিল সেটা কেমন ছিল? সেন্ট্রালাইজড। কিন্তু গুপ্তা পিরিয়ডের সময় থেকেই আবার ডিসেন্ট্রালাইজেশনের যে প্রসেসটা এটা শুরু হয়, মানে ক্ষমতাটা একজনের হাতে না থেকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রসেসটা এটা শুরু হয় গুপ্তা পিরিয়ডের সময় থেকে। ইট ওয়াজ ডিউরিং দি গুপ্তা রুল দ্যাট ভিলেজ হেডম্যান বিকেম মোর ইম্পর্ট্যান্ট বিফোর। অবভিয়াসলি, তো যদি ভিলেজ যে হেডম্যান থাকবে তাকে আমরা কি বলছিলাম? গ্রামিকা। তো গ্রামিকার হাতে অনেক পাওয়ার চলে আসে, মানে তারা অনেকটা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেওয়ার এবিলিটি রাখে। এই কারণে তারা কি হয়ে যায়? পাওয়ারফুল হয়ে যায়। দ্য গুপ্তা মিলিটারি অর্গানাইজেশন ওয়াজ ফেডুয়াল বাই ক্যারেক্টার। মানে গুপ্তার মিলিটারিতে যারা যোগদান করবে তারা অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় যোগদান করবে। অর্থাৎ কেউ যদি সেনাপতি হয় তাহলে সেনাপতির ছেলে হবে নেক্সট সেনাপতি। ঠিক আছে, এই প্রসেসটা চালু ছিল। থ্রু দি এম্পায়ার হ্যাড এ লার্জ স্ট্যান্ডিং আর্মি, দো দ্য এম্পায়ার হ্যাড এ লার্জ স্ট্যান্ডিং আর্মি। মানে স্ট্যান্ডিং আর্মি কথার অর্থ হচ্ছে যে সমস্ত আর্মি তোমার ট্রেনিংয়ের মধ্য দিয়ে আর্মিতে যোগদান করে। মনে করো সাপোজ আমি দুটো এক্সাম্পল নেব। সাপোজ কোনো একটা দেশের আর্মিকে স্ট্যান্ডিং আর্মি আমরা কখন বলবো? যদি ওই দেশের আর্মিকে নিয়োগ করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য ট্রেনিং দিয়ে। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের জন্য ট্রেনিং দিয়ে যদি কোনো একটা আর্মিকে নিয়োগ করা হয় তাহলে সেই আর্মিকে আমরা বলবো স্ট্যান্ডিং আর্মি। আর যদি কোনো দেশ ডাইরেক্ট লোকেদের নিল, দিয়ে বললো তোমাদের আর্মিতে সার্ভ করতে হবে, তার মানে তাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই যে কীভাবে আর্মিদের কাজকর্ম করতে হবে, তো তাদেরকে আমরা কিন্তু স্ট্যান্ডিং আর্মি বলবো না। ঠিক আছে, মানে ট্রেন্ড আর্মি। স্ট্যান্ডিং আর্মি কথার অর্থ হচ্ছে কি? ট্রেন্ড আর্মি বলতে পারো। ইন দ্য গুপ্তা পিরিয়ড ফর দি ফার্স্ট টাইম সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল ওয়ার ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড ডিমার্কেটেড। তো ক্রিমিনাল ল এবং সিভিল ল হচ্ছে কি? প্রত্যেক কোনো একটা রাজ্যে আমরা বসবাস করছি, তো আমরা প্রত্যেক পিপুলের জন্য যেই লটা তৈরি হয়েছে সেটাকে বলবো সিভিল ল। আর ক্রিমিনাল ল, কোনো যদি কেউ দোষ করে তার জন্য কি শাস্তি দেওয়া হবে সেই লটাকে বলা হচ্ছে ক্রিমিনাল ল। তো সেটাকে ডিমার্কেটেড করা হয়েছিল গুপ্তা পিরিয়ডের সময় ফর দ্য ফার্স্ট টাইম, এটাকে বলা রয়েছে। গুপ্তা যে কিংস ছিল তারা প্রাইমারিলি অন ল্যান্ড রেভিনিউ। তো তারা অ্যাকচুয়ালি সার্ভাইভ করতো বা তাদের ইকোনমিটা চলতো কী করে? ল্যান্ড রেভিনিউর উপর ভিত্তি করে। এবং তাদের যে ল্যান্ড রেভিনিউটা সেটা কোথা থেকে আসতো? 1/4 অর 1/6 অফ দি প্রডিউস। মানে তারা যা উপার্জন করতো, মনে করো ধান, মনে করো কেউ 100 কেজি উৎপাদন করেছে, তাহলে 25 কেজি থেকে শুরু করে অলমোস্ট 25 কেজি থেকে শুরু করে তোমার অলমোস্ট 33 কেজি পর্যন্ত, 30-33 কেজি পর্যন্ত ওটা কাকে দিয়ে দিতে হবে? ওটা গুপ্তা কিংসদের দিয়ে দিতে হবে। এবং গুপ্তা কিং সেটার উপর ডিপেন্ড করে পুরো ইকোনমিটাকে গুপ্তা পিরিয়ডের সময় চালাবে। ইন দ্য গুপ্তা পিরিয়ড the army was fed by the people whenever it passed through the countryside and this tax is called সেনা ভক্ত। তো বেসিক্যালি গুপ্তা পিরিয়ডের সময় যারা সেনা ছিল না, যারা আর্মিরা ছিল, আর্মির ম্যান ছিল, তাদের ইকোনমি চলতো, মানে তাদেরকে টাকা দিত কী করে?
ঠিক আছে, বর্তমান দিনের যেমন আমাদের কেউ যদি সেনায় যায়, আর্মিতে যায়, তখন সেই তার যে টাকাটা বা তাদের যে পেমেন্টটা, ঠিক আছে, তার যে বেতনটা সেটা দেয় কে? কেন্দ্র সরকার। ঠিক একইভাবে যখন গুপ্তা পিরিয়ডের সময় যারা আর্মি ছিল তাদেরকে তোমার বেতন দেওয়ার জন্য তারা কি করতো, তারা হেঁটে হেঁটে চলে যেত পুরো দেশের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার দেশের যারা পিপল ছিল সেই যাওয়ার সময় তারা কিছু কিছু তাদেরকে টাকা দিয়ে দিত, টাকা দিত, কারণ তখন তো টাকা ছিল না, তখন তাদের হেল্প করতো। ঠিক আছে, সেটা তোমার বিনিময় প্রথা হতে পারে, বিনিময় প্রথা তো বলবো না, যেভাবে তারা হেল্প করতো বা যা কিছু দিত ট্যাক্স হিসাবে সেটাকে বলা হচ্ছে সেনাভক্ত। ঠিক আছে, অর্থাৎ গুপ্তা ডাইনাস্টির সময় যারা আর্মিরা তারা টাকা নেওয়ার জন্য কি করবে, টাকা নেওয়ার জন্য গুপ্তা কিংকে বলবে না, তারা রাস্তায় বেরিয়ে পড়বে, এবং রাস্তায় বেরিয়ে পড়বে কার কাছ থেকে টাকা নেবে বা কার কাছ থেকে হেল্প নেবে, ঠিক আছে, বা ট্যাক্স নেবে কার কাছ থেকে, সেই ট্যাক্সটা নেবে সাধারণ পিপুলদের কাছ থেকে, অর্থাৎ ওই রাজ্যে যারা ওই এম্পায়ারের মধ্যে যারা বসবাস করছে তাদের কাছ থেকে তারা ট্যাক্স নেবে, এবং সেই ট্যাক্সটাকে আমরা কি বলছি, সেনা ভক্তা, সেনা ভক্তা। তারপরে দেখো, দ্য ভিলেজার্স ওয়ার অলসো সাবজেক্টেড টু ফোর্সড লেবার কল্ড ভিস্তি। তো কিছু কিছু ভিলেজারদের না গুপ্তা পিরিয়ডের সময় আমরা কি বলতাম, যে তাদেরকে ফোর্সড লেবারের মধ্যে পাঠানো হতো। ঠিক আছে, তো রয়্যাল যে আর্মি ছিল এবং রয়্যাল যে অফিসিয়াল ছিল, তো বেসিক্যালি কী বলা হয়েছে দেখে নাও, কৃতদাস প্রথা যাকে বলে না, কৃতদাস প্রথার অপর নাম হচ্ছে কি, ভিস্তি। গুপ্তা পিরিয়ডের সময় যে কৃতদাস প্রথা ছিল তার অপর নামটাই হচ্ছে কি, ভিস্তি। তো সেটাই বলা রয়েছে যে কিছু কিছু ভিলেজার্স যারা ছিল তাদেরকে কি করা হতো, তাদেরকে তোমার রয়্যাল যে আর্মি ছিল এবং রয়্যাল যে অফিসিয়ালস ছিল, মানে রাজার যারা আর্মি ছিল এবং অফিসিয়াল ছিল, মন্ত্রী পরিষদে যারা কাজ করতো তাদের জন্য বা তাদের সেবার জন্য কিছু কিছু গ্রামবাসীকে সেখানে কাজে লাগিয়ে দেওয়া হতো, এবং তাদেরকে কি বলা হতো, বর্তমান দিনে আমরা তাদেরকে বলি কৃতদাস, এবং তখনকার দিনে অর্থাৎ গুপ্তা পিরিয়ডের সময় তাদেরকে বলা হতো ভিস্তি। এই জিনিসটা, এই নামটা তোমাদের মনে রাখতে হবে। দ্য গুপ্তা পিরিয়ড অলসো এক্সপিরিয়েন্সড অ্যান এক্সেস অফ ল্যান্ড গ্রেন্স। ল্যান্ড গ্রেন্স মানে কি, যে ওই সময় গুপ্তা পিরিয়ডের সময় রাজারা কি করতো, প্রচুর পরিমাণে ল্যান্ডকে কি করতো, তারা তারা দান করে দিত, বিভিন্ন জনদের মধ্যে, বিভিন্ন ব্যক্তিদের মধ্যে দান করে দিত। তো এই কথাই এখানে বলা রয়েছে, ল্যান্ড গ্র্যান্টস, ল্যান্ডকে গ্র্যান্ট দিয়ে দিত। তো যেমন আগ্রহরা গ্র্যান্টস, তারপরে হচ্ছে কি, যে দেবগ্রহা গ্র্যান্টস। ল্যান্ড গ্র্যান্টস ইনক্লুডেড দ্য ট্রান্সফার অফ রয়্যাল রাইটস ওভার সল্ট অ্যান্ড মাইন্স হুইচ ওয়ার আন্ডার দি রয়্যাল মনোপলি ডিউরিং দি মৌর্য পিরিয়ড। তো এখানে কি বলতে চাওয়া হয়েছে, যখন কোনো গুপ্তা রুলার তার যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটাকে অপর কোনো ব্যক্তির কাছে গ্র্যান্ড হিসাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, গ্র্যান্ড হিসাবে দিয়ে দিচ্ছে, তখন ওই ল্যান্ডে যদি কোনো কারণে কোনো সল্ট পাওয়া যায়, মানে ওই ল্যান্ড থেকে তৈরি হওয়া সল্ট, সেই সল্টের ইনকামটা কে পাবে, ইনকামটা যাকে যেই ম্যানটাকে ওই গ্রাউন্ডটাকে, যেই ম্যানটাকে ওই তোমার ল্যান্ডটাকে গ্র্যান্ড হিসেবে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তির হবে ওই ট্যাক্সটা, বা ওই যে ইম্পর্টেন্ট যে সে যে কি বলে তোমার সল্টের থেকে যে ইম্পর্টেন্ট যে ইনকামটা সেটা কে পাবে, সেটা পেয়ে যাবে তোমার ওই ব্যক্তিটা। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট মনে রাখতে হবে, যে যখন গুপ্তা পিরিয়ডের সময় যে সমস্ত ব্যক্তিদেরকে গুপ্তা রুলাররা গ্র্যান্ড হিসাবে জমি দিয়ে দিত, তো সেখান থেকে তারা যা কিছু প্রডিউস করবে সেটা কিন্তু পুরো তার পকেটেই ঢুকতো। তার পকেটে মানে কি, যে ল্যান্ড ওনার হবে, ল্যান্ড ওনারের পকেটে ঢুকতো। এটা কিন্তু মৌর্য পিরিয়ডের সময় ছিল না। তো মৌর্য পিরিয়ডের সময় গ্র্যান্ড হিসাবে প্রথম কথা দেওয়া হতো না, দ্বিতীয় কথা হচ্ছে যা প্রডিউস করতে হবে তার ট্যাক্স কিন্তু পুরো তোমার মৌর্য যে রুলার ছিল তাকে দিতে হবে। ঠিক আছে, তো অ্যাডমিনিস্ট্রেশন এতদূর ছিল মোটামুটি। নেক্সট ভিডিওতে আমরা সোসাইটিকে নিয়ে ডিসকাস করব, তো নাহলে ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাবে, আর সোসাইটি এবং কালচারকে নিয়ে আমরা একটা ভিডিওটি ডিসকাস করে নেব। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটি এতদূর, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।